প্রায় অনেক দিন হয়ে গেল কোনো ভিডিও আপলোড করা হয় না। অনেক ব্যস্ততার মধ্যে থাকার কারণে ভিডিও আপলোড দিতে পারি নাই অনেক দিন ধরে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমরা দেখতে পাচ্ছ একটা গাবলার মধ্যে আমি গরুর মাংস উল্টে পাল্টে তোমাদেরকে দেখাচ্ছি। আসলে এগুলো হলো কোরবানির মাংস। তো একে একে আমি মাংসগুলো বোলের মধ্যে এবং বড় একটা পাতিলের মধ্যে রেখে দিলাম। এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি এগুলো হলো মাথার মাংস। আসলে মূলত মাথার মাংস খেতে অনেক স্বাদ হয়, আমার কাছে অনেক ভালো লাগে, তাই আমি মাথার মাংস অনেক পছন্দ করি। তো আমি মাথার মাংসগুলোকে বড় একটা পাতিলের মধ্যে রেখে দিলাম। এখন তোমাদেরকে দেখাচ্ছি। আসলে মূলত মাথার মাংস এর মধ্যে অনেক ক্যালসিয়াম থাকে, আমাদের শরীরের জন্য অনেক ভালো। আমাদের মধ্যে অনেকে আছে মাথার মাংস পছন্দ করে না। আসলে তাদের উদ্দেশ্যে বলি, তোমরাও মাথার মাংস খেয়ে দেখো। এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিব গরুর পা। এগুলো পা এখনো পরিষ্কার করা হয় না, আমি পরে পরিষ্কার করে নিব এবং দুইটা পা গুলোকে ভালো করে পরিষ্কার করে নিব, কারণ গরুর পায়ের মধ্যে অনেক ক্যালসিয়াম থাকে, আমাদের শরীরের জন্য অনেক ভালো, অনেক উপকারে আসে। তো আমি একটা পলির মধ্যে করে পা গুলোকে এখন বর্তমানে আপাতত রেখে দেব, পরে আমি পরিষ্কার করে নেব। এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেব পলির মধ্যে রয়েছে গরুর ভুঁড়ি। আমি বের করব না, আমার হাতে এখন সময় নেই, তো আমি একটু করে বের করে পরিষ্কার করে নেব এবং নেক্সট ভিডিওতে তোমাদের সাথেও শেয়ার করব। তো সবগুলো আমার একে একে পলি করা হয়ে গিয়েছে, এখন আমি ডিপ ফ্রিজে এগুলো রেখে দেব। তো সবগুলো মাংস একে একে আলাদা আলাদা পলিতে আমি পলি করে নিলাম, দুইটু করে পলি দিলাম যাতে ফ্রিজের মধ্যে পানি না পড়ে। তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো মাংস হয়ে গেছে। এই মাংসগুলো আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেবো এবং আমি এখন রান্না করার জন্য প্রায় 3 কেজির মতো গোস্ত নিয়ে নিলাম। আর এই গোস্তগুলোকে আমি এইভাবে একটা বটির সাহায্যে পিস পিস করে কেটে নেব। তো সবার আগে আমি বড় সাইজের একটা গোস্ত নিয়ে নিলাম এবং গোস্তগুলোকে এইভাবে পিস পিস করে আমি সবগুলো গোস্ত কেটে একটা বড় গামলার মধ্যে পানিতে ভিজিয়ে রাখবো। ও সর্বশেষে একটা গোস্ত রয়ে গিয়েছে চর্বি জাতীয়, আমি সেই গোস্তগুলোকে আসলে মূলত গরুর মাংসের সাথে শুধু মাংস হলেও কিন্তু ভালো লাগে না একটু চর্বি না হলে। তো আমি বড় একটা সাইজের চর্বি গোস্তকে আমি এইভাবেই বটির সাহায্যে কেটে নিলাম। তো বন্ধুরা, অলরেডি আমার গোস্ত কাটা সবগুলো হয়েই গিয়েছে, আর এক পিস বাকি আছে। আমি গোস্ত কাটা শেষে ময়লাগুলোকে ফেলে দেবো এবং গোস্তগুলোর মধ্যে বেশি পানি দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রাখবো, যাতে গোস্তের ভিতরের যে রক্তগুলো আছে পানির মধ্যে বের হয়ে আসে। এখানে প্রায় 3 কেজি গরুর মাংস ছিল, তো আমি অল্প অল্প করে বটির সাহায্যে সবগুলো আমি কেটে নিলাম। আমার এখন অলরেডি কাটা হয়ে গিয়েছে, আমার কাটা শেষ। আমি এভাবে গোস্তগুলোকে ভালো করে দেখে শুনে কেটে নিলাম, যাতে গোস্তের ভিতরে আলগা কোনো ময়লা না থাকে। এবার ময়লাগুলোকে আমি পলি সহ উঠিয়ে আমি ড্রামে ফেলে দিলাম। তো বন্ধুরা, এবার তোমরা দেখতে পাচ্ছ সবগুলো গোস্তকে আমি এইভাবে হাতের সাহায্যে উল্টে পাল্টে আমি ভালো করে ক্লিন করে নিব, যতক্ষণ পর্যন্ত না পরিষ্কার না হচ্ছে। তো একটা পাতিল নিয়ে নিলাম, নিয়ে আমি এইভাবে 2 হাতের সাহায্যে চেপে চেপে উঠিয়ে নিলাম। এইভাবে করে এই মাংসগুলোকে প্রায় 3-4 বারের মতো করে আমি ভালো করে ক্লিন করে নিব, যাতে মাংসের মধ্যে কোনো রকম রক্ত না থাকে। তো এইভাবে করে আমি প্রায় 2-3 বার করে ভালো করে একটু বেশি পানির সাহায্যে বেশি পানির সাহায্যে ধুয়ে নেব, যাতে মাংসের মধ্যে কোনো রকম রক্ত এবং ময়লা না থাকে। এবার আমি পাতিলের মধ্যে আবারও পানি দিয়ে নেব, কারণ আমার গোশত এখনো ভালোভাবে ধোয়া হয়নি, আমি আরও একবার ভালো করে ক্লিন করে নেব। আর আজকের মাংসতে প্রায় যতটুকু মাংস ততটুকু চর্বি এবং হাড় সবকিছু মিলাই আমি নিয়েছি এবং বড় সাইজের একটা ফুচকাও নিয়ে নিলাম এবং সবগুলো মাংসকে আমি একরকম সাইজের পিস পিস করে কেটে নিয়েছি, ছোটও না এবং বড়ও না। আজকে আমি আমার হাতের কাছে যা যা মশলা আছে আমি এইসব মশলা দিয়েই রান্না করবো, বাড়তি কোনো মশলা ইউজ করবো না। তো তোমরা দেখতে পাচ্ছ আমার গোস্তগুলো ক্লিন করা হয়ে গিয়েছে। এবার আমি নিয়ে নিলাম অনেকগুলো পেঁয়াজ রসুন এবং একটা লেবু এবং 2টা আদা। পেঁয়াজগুলোকে আমি কেটে নেবো। তোমরা দেখতে পাচ্ছ আমি গরুর গোস্তকে ধুয়ে তারপরে আবারও পানিতে ভিজিয়ে রেখেছি, কারণ তারপরেও রক্ত থাকতে পারে। এভাবে করে আমি পেঁয়াজের সবগুলো খোসা ছাড়িয়ে নিলাম। এবার আমি একটা একটা করে 3টা রসুনের কোয়াও আমি ছাড়িয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমার অলরেডি রসুনের আমি ভেঙে কুচি কুচি করে নিলাম। এবার একটা একটা করে সবগুলো খোসা ছাড়িয়ে নেব। এবং বন্ধুরা, তোমরা যারা আমার পেজে নতুন, আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলি, যারা এখনো আমার পেজটাকে ফলো করেন নাই তাড়াতাড়ি আমার পেজটাকে ফলো করে রাখেন, যাতে নেক্সট পরবর্তী যে কোনো ভিডিও তোমাদের কাছে সবার আগে চলে যায়। তো এইভাবে করে বডির সাহায্যে আমি সবগুলো খোসা ছাড়িয়ে নিলাম এবং বড় একটা বোলের মধ্যে ভিজিয়ে রাখলাম, যাতে পেঁয়াজ রসুনের কষাও বের হয়ে যায় পানির মধ্যে। তো পেঁয়াজ রসুনের খোসা ছাড়ানোর পরে আমি পেঁয়াজ রসুনগুলোকে ব্লেন্ডার করবো না, হাতের সাহায্যে আমি সবথেকে বেশি পছন্দ করি হাতের মশলা। আমি কখনো ব্লেন্ডারের মশলা দিয়ে রান্না করি না, কারণ সব তরকারি ব্লেন্ডার করা মশলা দিয়ে রান্না করলে ভালো লাগে না, সেটা তোমরাও জানো। তো এদিকে তোমরা দেখতে পাচ্ছ হাতের সাহায্যে আমি ভালো করে পেঁয়াজ রসুনের ময়লাগুলো ছাড়িয়ে নিলাম। এবার আমি বোল থেকে আরও একটা প্লেটের মধ্যে সবগুলো মশলা উঠিয়ে নিলাম। তো বন্ধুরা, তোমরা এবার দেখতে পাচ্ছ সবগুলো মশলা ভালো করে ক্লিন করার পরে আমি নিয়ে নিলাম পানিগুলো জড়িয়ে প্রায় 3 কেজির মতো গোস্ত। এবার সর্বপ্রথম একটা লেবু চেপে চেপে রসগুলো আমি দিয়ে দিলাম, কারণ আমি আজকে সবগুলো মশলা হাতে মেখে আমি রান্না করব কষিয়ে। তো সবার আগে লেবু চিপা হয়ে গেলে এবার আমি লবণ পরিমাণ মতো একটা চামচের সাহায্যে লবণ দিয়ে দিব। আর আমি গরুর মাংস সবসময় হাতে মেখে পছন্দ করি রান্না করলে। এবার তোমরা দেখতে পাচ্ছ আমার এক পিস মাংসের মধ্যে একটু ময়লা রয়ে গিয়েছে, তো আমি এই মাংসের পিসটা রেখে দিলাম, পরবর্তীতে আমি ধুয়ে দিয়ে দিব। এবার তোমরা দেখতে পাচ্ছ একটা চামচ দিয়ে আমি পরিমাণ মতো গোস্তের মধ্যে লবণ দিয়ে দিব।
তো লবণ দেওয়া হয়ে গেলে আমি নিয়ে নিব হলুদ, কারণ লবণের পরিমাণটা আমি একটু বেশি পছন্দ করি, তো আমি আমার মতো করে দিয়ে দিলাম। এবার দিয়ে দিব মরিচের গুঁড়া, মরিচের গুঁড়াও একটু বেশি করে দিয়ে দিলাম কারণ গোস্তের পরিমাণটা অনেক বেশি ছিল। এবারে দিয়ে দিব হলুদের গুঁড়া, হলুদের গুঁড়াটাও পরিমাণ মতো দিয়ে দিলাম। এবারে দিয়ে দিব ধনিয়া গুঁড়া, ধনিয়া গুঁড়াটাও একটু বেশি করে দিয়ে দিলাম। এবারে তোমরা দেখতে পাচ্ছ আমি আমার হাতে বানানো জিরার গুঁড়া রেখে দিয়েছিলাম একটা কৌটার মধ্যে, তো পরিমাণ মতো জিরার গুঁড়া দিয়ে দিলাম কারণ বেশি একটা দেই নাই, যেহেতু পরে আমি আবারও ইউজ করব। এবার তোমরা দেখতে পাচ্ছ আমি অফলাইনে একটু আদা কুচিয়ে রেখেছিলাম কারণ আজকে আমি শুধু কুচানো মশলা দেবো। তোমাদেরকে আগে বলেছিলাম যে কোনো মশলা ব্লেন্ডার করবো না। তো আদা রসুন দেওয়া হয়ে গেলে এবারও পেঁয়াজ কুচানোটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিব 2টা তেজপাতা 4-5টা এবং 2টা বড় বড় দারচিনি নিয়ে নিলাম, হাতে এইভাবে ভেঙেও দিয়ে দিয়েছি। এবার এলাচি, লবঙ্গ এবং গোটা মশলা সব দিয়ে দিলাম। তোমাদেরকে আমি আগেও বলেছিলাম যে হাতের কাছে যা যা মশলা থাকে সবগুলো মশলা দিয়েই আমি রান্না করব, কারণ আলাদা করে কোনো মশলা ইউজ করার কোনো প্রয়োজন নাই। তো এবারও 2টা আস্ত রসুনের কোয়া দিয়ে দিলাম এবং বড় সাইজের 2টা পেঁয়াজের টুকরা টুকরা করে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তো তেল দেওয়া হয়ে গেলে তোমরা দেখতে পাচ্ছ আমার সবগুলো মশলা দেওয়া হয়ে গিয়েছে। এইভাবে আমি হাতের সাহায্যে এইভাবে উল্টে পাল্টে সবগুলো মশলা এবং গোস্তের সাথে মশলা মাখিয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত মাখানো না হয়েছে ততক্ষণ পর্যন্ত হাত দিয়ে আমি এইভাবে কষলে নেব, কারণ গোস্তের ভিতরে মশলা না ঢুকলে রান্না করার পরও সেই তরকারিটাও স্বাদ কম লাগে। তো আমি একটু বেশি করে ভালো করে মশলাগুলোকে এইভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিব। এইভাবে করে কিন্তু মাংসের সাথে সবগুলো মশলাকে ভালো করে হাতের সাহায্যে ম্যারিনেট করে নিতে হবে। আর ম্যারিনেট করার সময় খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছিল, আমার অনেক ভালো লাগছিল। তো ম্যারিনেট করার পর মাংসগুলোকে আধা ঘন্টার জন্য রেস্টে রাখতে পারলে সবচাইতে ভালো। তো আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, তাহলে মশলাগুলো মাংসের সাথে মাংসের ভিতরে ভালো করে প্রবেশ করতে পারে। এজন্য আমি এইভাবে করে বড় একটা ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তো কথা না বাড়িয়ে এদিকে আমি চুলা জ্বালিয়ে দিলাম এবং বড় একটা পাতিলে চুলাতে বসিয়ে দিলাম। এবং পাতিল গরম হয়ে গেলে আমি আগে যেহেতু গোস্তের মধ্যে তেল দিয়েছি, এবারে বেশি একটা তেলের কোনো প্রয়োজন নাই, আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। তো তেল দেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণ জাল করে তেলটাকে ভালোভাবে গরম করে নেব। এবং তোমরা দেখতে পাচ্ছ তেল গরম হয়ে গেলে এবারে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমি আগে থেকে কেটে রেখেছিলাম, তো একে একে যতটুকু পেঁয়াজ কুচিগুলো কেটে রেখেছিলাম সবগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে একদম ব্রাউন কালার করে ভেজে নিব। এদিকে আমি চুলার আঁচটাও ফুল রেখেছি কারণ অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এভাবে হাতের সাহায্যে এখন দিয়ে নাড়াচাড়া করে ভাজতে হবে, কারণ নিচে পুড়েও যেতে পারে। তো এদিকে একটু পর তোমরা দেখতে পাচ্ছ একটু লাল কালার হয়ে গিয়েছে, তো একদম ব্রাউন কালার করতে হবে। আমি ভালো করে নাড়াচাড়া করে ব্রাউন কালার করে ভেজে নিতে চাচ্ছি। তো এদিকে তোমরা দেখতে পাচ্ছ হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে, আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ভেজে নেব, কারণ নাড়াচাড়া করতেও আমার অনেক ভালো লাগে। এদিকে তোমরা দেখতে পাচ্ছ আমার পেঁয়াজ বেরেস্তাটা ভাজা হয়ে গিয়েছে আর অনেক সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এবার আমি অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তাকে আমি একটা বাটিতে উঠিয়ে রাখলাম, কারণ পরে আমার কাজে লাগবে। আর আধা ঘন্টা রেস্টে রাখার পর গোস্তগুলোকে মশলা মাখানো গোস্তগুলোকে আমি এই পাতিলে একে একে হাত দিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। তো হাত দিয়ে করতেছে না জন্য হাতের সাহায্যে আমি সবগুলো গোস্তকে পাতিলে দিয়ে দিলাম, একদম পাতিলটা ভরে দিয়েছি এবং বড় বাটিটা হাত দিয়ে ভালো করে আমি মুছে দিয়ে দিলাম রসটা, তোমরা দেখতে পাচ্ছ। এবারে একটা ঢাকনা দিয়ে আমি পুরো আছে কিছুক্ষণ 5 মিনিট জাল করে নেব। তো একটা ঢাকনা দিয়ে আমি রেখে দিলাম, কিছুক্ষণ পরে ঢাকনা সরিয়ে প্রায় 5 মিনিট পরে ঢাকনা সরিয়ে দেখি গোস্তগুলো বড় ফুটে গেছে। তো এবারে একবার আমি নাড়াচাড়া করে দিব, কারণ নিচে লেগেও যেতে পারে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখনও একটু পানি ইউজ করি নাই, গোস্তগুলো থেকে অনেকগুলো প্রায় পানি বের হয়ে গিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ, এর জন্য আমি আলাদা করে কোনো পানি ইউজ করি নাই। এভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে আমি আরও 10 মিনিট রান্না করে নেব। মাঝারি সাইজের একটা পাতিলে বসিয়েছি কারণ নাড়াচাড়া করার সুবিধার্থে, তো নাড়াচাড়া করতেও আমার অনেক সুবিধা হচ্ছে। এবার নাড়াচাড়া হয়ে গিয়েছে, এবার ঢাকনা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। তো কিছুক্ষণ পরে চলে আসলাম প্রায় আরও 10 মিনিট পরে, এখনও আমার ভালোভাবে কষানো হয় নাই। তো আমি আরও একবার নাড়াচাড়া করে দেবো, কারণ নিচে লেগে যেতে পারে। আর এইভাবে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ডেকে ডেকে আমি ভালো করে গোস্তগুলোকে কষিয়ে নেব। এখন চুলার আঁচ মিডিয়াম লোয়ে রাখবো, কারণ গোস্তগুলো অনেক বড় বড় করে কেটেছি, গোস্তগুলো সিদ্ধ হতে হবে। আমি একটু বেশি নাড়ানাড়ি করতেছি, কারণ আমার যেহেতু পাতিলটা ভরে গিয়েছে এবং পানিটাও পরিমাণে অনেকটা কমে এসেছে, কারণ নিচে লেগে যেতে পারে। তো আমি আবারও ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করার পর তোমরা দেখতে পাচ্ছ এখনও পানিগুলো কমে নাই এবং ভালো করে কষানো হয় নাই। তো ভালো করে কষাতে আমি আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে আমি রান্না করে নেব। তো বন্ধুরা, তোমাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন, বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। এবং ভিডিওটিতে একটা লাইক করে দিও। তোমাদের কাছে যদি কার কেমন মন্তব্য অবশ্যই কমেন্ট করবা। তো এইভাবে ভালো করে নাড়াচাড়া করার পর এখন আমি তোমরা দেখতে পাচ্ছ প্রায় গোস্ত খানিকটাও কমে গিয়েছে এবং ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবারে আমি পরিমাণ মতো পানি দিব।
তোমরা এদিকে দেখতে পাচ্ছ আমার এই গোস্তগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার আমি অল্প করে পানি দিয়ে দিব, কারণ যেহেতু আমি আগে কোনো পানি ইউজ করি নাই, গোস্ত থেকে যেটুকু পানি উঠেছিল এই পানি দিয়েই আমি কষিয়ে নিয়েছি। তো এবারে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, কারণ বেশি একটা পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই, গোস্তগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। তো পানি দিয়ে আমি এভাবে করে নাড়াচাড়া করে নিলাম। আর আজকের এই কোরবানির গোস্ততে আমি আলাদা করে কোনো মশলা ইউজ করি নাই, ঘরে যেগুলো মশলা ছিল এই মশলা দিয়েই আমি রান্না করেছি। তো পানি দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে আমি বেশ কিছুক্ষণ জাল করে নেব, কারণ পানির পরিমাণটাও অনেকটা হয়ে গিয়েছে। এবার একটু নাড়াচাড়া করে দেবো, কারণ নিচে লেগে যেতে পারে। তো নাড়াচাড়া করতে আমি এইভাবে খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে দেবো, যাতে নিচে লেগে না যেতে পারে। তো বারবার এইভাবে একটু একটু করে নাড়তে হবে, কারণ নিচে লেগেও যেতে পারে। আর পানিটাও শুকিয়ে আসতেছে, গোস্তটা হয়ে যাচ্ছে। এই পর্যায়ে এসে আমি একটু টক দই ইউজ করে দিলাম। এভাবেই আমি রান্না করি, কারণ আমার কাছে এভাবেই ভালো লাগে। তোমরা কার কাছে কেমন লাগে, যদি তোমাদের কাছে খারাপ লাগে কেউ বাজে মন্তব্য করবো না। তো টক দইটা দেওয়া হয়ে গেলে আমি এভাবে মাখিয়ে নিলাম। অনেকে আছে কাঁচা গোস্তের মধ্যে টক দই দিয়ে মাখে, তো আমি কাঁচা গোস্তের মধ্যে দিতে পারি নাই, আমারও মনে ছিল না, এই জন্য আমি পরে দিয়ে দিলাম এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর তোমরা দেখতে পাচ্ছ ঢাকনাটা সরিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে নেব, কারণ নিচে লেগে যেতে পারে। এবং এখানে একটু হাতের গুঁড়া মশলা আমি দিয়ে দিলাম। এই মশলাটা আমি নিজে হাতে গড়েই করেছিলাম। এখানে আছে দারচিনি, এলাচি, তেজপাতা এবং লবঙ্গ এবং আস্ত জিরা আমি একটু হালকা তেলে গুঁড়া করে নিয়েছিলাম। এই মশলাটা এ পর্যায়ে দিলে গোস্তটা অনেক ভালো লাগে, তরকারির স্বাদটাও অনেকটা বেড়ে যায়। তো মশলাটা দেওয়া হয়ে গেলে এইভাবে আমি খুন্তির সাহায্যে একটু ভালো করে নেড়ে চেড়ে আমি গোস্তের সাথে মশলাটা মেখে নিলাম। এ পর্যায়ে এসে আগে থেকে ভেজে রাখা বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তাগুলো আমি দিয়ে দিলাম। তো বেরেস্তা দেওয়া হয়ে গেলে আবারও খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে, কারণ এ পর্যায়ে পানির পরিমাণটা অনেকটা কমে গিয়েছে, গোস্তটা কষা কষা হয়ে গিয়েছে। ভালো করে নাড়াচাড়া করলে নিচে কখনো লাগবে না। আবারও একটা ঢাকনা দিয়ে রেখে দিলাম। তো এই পর্যায়ে তোমরা দেখতে পাচ্ছ আমার তারপর তোমরা দেখতে পাচ্ছ কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনা উঠিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমার এই কোরবানির গরুর গোস্ত প্রায় হয়ে গিয়েছে, একদম তেল তেল উঠে আসছে, তার মানে গোস্ত হয়ে গিয়েছে। একটু নাড়াচাড়া করে আমি আর দেরি না করে একটা বাটি নিয়ে নিলাম এবং চামচ দিয়ে বাটিতে উঠিয়ে নিলাম। গরম গরম খেয়ে নেবো, কারণ গোস্তগুলো হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা